স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। দেশের পোশাক কারখানা নিয়ে ক্রেতাদের জোট অ্যাকর্ড এবং অ্যালায়েন্স সন্তুষ্ট বলে জানিয়েছেন বিজিএমইএর প্রেসিডেন্ট। তার মতে রানা প্লাজা ধ্বংসের পরে পোশাক শিল্প ঘুরে দাঁড়িয়েছে। আজ আমাদের আলোচনার বিষয় পোশাক শিল্প, অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের প্রতিবেদন। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন অ্যালায়েন্স ফর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মেজবা রবিন এবং বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বুধবার রাজধানীতে ডেনিমস অ্যান্ড জিন্স এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, রানা প্লাজা ধসের পর পোশাক শিল্প ঘুরে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, দেশের পোশাক কারখানা নিয়ে ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স সন্তুষ্ট। 2 দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ। বাংলাদেশ প্রমাণ করেছে এখানকার পোশাক কারখানার কর্মপরিবেশ ভালো। অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং সরকারের পরিদর্শনেও তা উঠে এসেছে। আমরা প্রমাণ করতে পেরেছি বড় ধরনের বিপর্যয়ের পরও ঘুরে দাঁড়াতে পারি। আর এ কারণে H&M এর মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের ব্যবসা বাড়াতে আগ্রহী। অনুষ্ঠানে পঙ্কজ শরণ বলেন, বাংলাদেশের পোশাক শিল্প যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে এই শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। এ সময় বিজিএমই সভাপতি শ্রমিকদের নিরাপত্তা ইস্যুতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। বাংলাদেশ খুব ভালো পরিকল্পনা নিয়ে কাজ করছে। আমার বিশ্বাস বিশ্বে বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জার্মানি সহ বিভিন্ন দেশের 24টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা, যারা মেজবা রবিন এবং যারা কাজী ইফতেখার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি ভালো, থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন কাজী ইফতেখার হোসেন আপনাকে করতে যাচ্ছে যে বিজিএমএ সভাপতি যেটা বললেন যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স যে প্রতিবেদন দিয়েছে তাতে তারা সন্তুষ্ট বলা হচ্ছে, কিন্তু আমরা গতকালকে পত্রপত্রিকা বেশ কিছু প্রতিবেদন দেখেছি যেখানে বলা হচ্ছে যে এই যে প্রতিবেদন দাখিল করেছে এর মধ্যে অধিকাংশ বাংলাদেশ যে পোশাক কারখানা তাদের ত্রুটি দেখেছেন তারা, এবং অ্যাকর্ড বলছে যে প্রায় 80,000 ত্রুটি রয়েছে। সো এর ফলে একজন উদ্যোক্তা হিসেবে আপনি কি মনে হয় যে আপনি কি হ্যাপি যে এই রিপোর্ট ঠিক আছে, বা আমরা আসলে ঘুরে দাঁড়িয়েছি কিনা, বা রাস্তায় আছি কিনা ঘুরে দাঁড়ানোর মতো? আমাকে আলোচনায় যাওয়ার আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো তারা বলেছে 80,000 সমস্যা পাওয়া গিয়েছে, কিন্তু তারা মূল বিষয় নিয়ে আসছে যে 3টি সমস্যা সবচেয়ে বেশি। সেটা হলো অগ্নি নির্বাপক ব্যবস্থা, একটি হলো বিল্ডিং কোডের ব্যবস্থা, আর একটা তারা বলেছেন যে ফায়ার অ্যালার্মিং সিস্টেম যেটা আছে সেটার সমস্যা। তো এটা জিনিসটা এসছে কিভাবে? আজকে কমপ্লায়েন্সের ইস্যুগুলো রানা প্লাজার পরে কিন্তু অন্যভাবে এসছে। সেটা কি, বিল্ডিং কোড নিয়ে আমরা আলোচনা করতেছি, বিল্ডিং সিকিউরিটি নিয়ে আলোচনা করতেছি, কারণ ওই আলোচনাটা এসছে আগে যেভাবে এই কমপ্লায়েন্সটা আগে ছিল না, এটা রানা প্লাজার পরেই এই ইস্যুগুলো এসছে। কারণ তখন আমাদের অনেক ধরেন 1100 শ্রমিকের মৃত্যুর কারণে এটা বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, সেই জায়গায় এসছে আমরা। আমাদের জানার বিষয় হলো আজকে 80,000 ত্রুটি পাওয়া গিয়েছে, কিন্তু আপনি যদি কম্পারেটিভ স্টাডিতে দেখেন যেখানে 6টা ফ্যাক্টরি এবং ইন টোটাল 17টা ফ্যাক্টরি নিয়ে তারা উন্মাদ প্রকাশ করেছে এবং 17টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে এখানে। তাহলে সেই পার্সেন্টেজে যদি আসেন তাহলে পার্সেন্টেজ কিন্তু খুব বেশি না, সেই পার্সেন্টেজটা বেশি না, কিন্তু ওনারা যেভাবে প্রতিবেদনটা দিয়েছেন সেটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। সেটা কেন 80,000 বলেছেন সেই জায়গাটায়? 80,000টাকে কিন্তু ওনারা কিন্তু সেভাবে প্রতিবেদন আদেন নেই। 80,000টা কি পেয়েছেন ওনারা? তাহলে সেই জিনিসটা ওনারা ঢালাওভাবে বলেছেন, সেই জিনিসটা আমি ওইভাবে নিতে চাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো। জনাব রবিন, আপনার কি মনে হয় যে ত্রুটির কথা বলা হচ্ছে ঢালাওভাবে করা হয়েছে, যেটা ইফতেখার হোসেন বলছেন? অ্যাকর্ডের 80,000 ফাইন্ডিংসের ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। ফাইন্ডিংস আমাদের আছে, ত্রুটি বিচ্যুতি আছে। আর সন্তোষের কথা যেটা বলা হচ্ছে, এটা একটা আপেক্ষিক শব্দ। আপনি কতটুকু হলে সন্তুষ্ট আর কতটুকু না হলে সন্তুষ্ট নন, এটা তো আলোচনার বিষয়। যাই হোক, আমাদের ফাইন্ডিংসও এরকম 600 পরিদর্শনে আমরা গড়ে ফ্যাক্টরি প্রতি 45টা করে ত্রুটি বিচ্যুতি আমরা লক্ষ্য করেছি। ভবনের নিরাপত্তা, বিদ্যুৎ এবং অগ্নি নিরাপত্তার বিপরীতে আমরা সবাই জানি যে এই দেশে পোশাক শিল্পের কারখানাগুলোতে ফায়ার ডোর ছিল না, সেন্ট্রালাইজ ফায়ার অ্যালার্ম সিস্টেম ছিল না, হাই রাইজ বিল্ডিংতে স্প্রিংকলার সিস্টেম ছিল না, নেই এখন। এবং এই সমস্ত জিনিস কিন্তু আমাদের দেশে উৎপাদিত হয় না, এগুলো আমদানি করে এনে তবেই সংশোধন করতে হয়। তো এই সংশোধনের কাজটা আমরা শুরু করেছি। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, রাতারাতি আমরা আশা করছি না কিছু একটা হয়ে যাবে, কারণ রোমও কিন্তু রাতারাতি গড়ে উঠেনি, আমাদেরকে সময় দিতে হবে।
ধন্যবাদ, আপনার কাছে ফিরে আসবো। জনাব ইফতেখার হোসেন, আপনার কি মনে হয় যে এই যে সময় যে ব্যাপারটা আছে যে এবং এই পেছনে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স তারাও কমিটমেন্ট করেছে, তারা এই সাহায্যে তারা এগিয়ে আসতে চায়, হ্যাঁ, তারা ফান্ডের কথা বলেছে। এখন তাহলে এই যে কমপ্লায়েন্সগুলো আছে, আমাদের প্রথমত ফায়ার ইকুইপমেন্টের কথা বলি, আমরা বিল্ডিং করে কথা বলছি, এইগুলো ইমপ্লিমেন্ট করতে তাহলে আসলে নেক্সট প্ল্যানটা কি হওয়া উচিত আসলে? এখানে যে জিনিসটা হচ্ছে, যেমন ধরুন অ্যাকর্ড এবং অ্যালায়েন্স এবং সরকার এবং এখানে যতগুলা বডি আছে সবাইকে একত্রিত হওয়া উচিত। সেখানে বায়ারদের মতামত থাকা উচিত যে তারা কি ধরনের জিনিস চাচ্ছেন। শুধু এখানে আমাদের শ্রমিকের নিরাপত্তা তো শুধু না, সেখানে আমাদের কি এই ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার মতো ক্ষমতা আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। কারণ অনেক জিনিস এখানে ইম্পোর্টেড, ভাই যেমন বললেন যে ম্যাক্সিমাম জিনিসই ইম্পোর্টেড। তো ইম্পোর্টেড জিনিস আনার জন্য আমাদের ফান্ডিং এর ব্যাপার আছে। আপনি জানেন ইতিমধ্যে জাইকা কিছু ফান্ড আমাদেরকে দিয়েছে এই কাজ করার জন্য। এবং এখানে আমি যেটা ভাবি, সেটা যদি পশ্চিমা বিশ্ব যদি ভাবে যে আমাদের এই ব্যবসাটাকে উন্নয়ন ঘটাতে চায় ওনারা, তাহলে তাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের সঙ্গে। আপনি যদি কাস্টমারদেরকে দেখেন, কাস্টমাররা কিন্তু প্রাইস দেওয়ার ব্যাপারে কেউ কিন্তু সেইভাবে আসছে না গিয়ে। তো সেটাও তো দেখতে হবে আপনাকে। আপনি যখন দোকানে মাল বিক্রি করতেছেন, সেখানে কি আপনি ইথিক্স রাখতেছেন? আপনার পাশাপাশি দেখা যাচ্ছে যেটা যারা বিক্রি করতেছে $10, অন্য একজন কাস্টমার আন্ডার প্রাইস বিক্রি করতেছে, সেটাও হচ্ছে না তা না। তো সেই জিনিসটাকেও দেখতে হবে, প্রত্যেকটা জিনিসকেই মূল্যায়ন করতে হবে এখানে আমাদেরকে কাস্টমারদেরকেও ইথিক্যাল হতে হবে। আমরা যেভাবে ইথিক্যাল হতে যাব, তাদেরকেও ইথিক্যাল হতে হবে। এখানে সবচেয়ে বড় সমস্যা আমাদের যেটা হয়েছে, সেটা হলো আমাদের বাংলাদেশের একটাই মাত্র ব্যবসা, সেটা হলো গার্মেন্টস ব্যবসা, যার জন্য আমরা অনেক বেশি ফোকাসে। কিন্তু আমাদের চাইতে অনেক বেশি এক্সপোর্ট করে কিন্তু চায়না, যারা $120 বিলিয়ন এক্সপোর্ট করে। সেখানে অনেক সমস্যা আছে, সেগুলো কিন্তু এইভাবে আসছে না। তো সেই জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হবে সবাই মিলে। এবং এখানে অ্যাকর্ড অ্যালায়েন্সে যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে যে কিভাবে এটা থেকে উন্নয়ন ঘটানো যায়। অ্যালায়েন্স আর প্রতিবেদন বলেছে প্রত্যেক কারখানায় গড়ে $2.5 লাখ খরচ হবে, কিছু কারখানায় $10 লাখ লাগতে পারে। এখন যদি এই অবস্থা হয়, তাহলে বেস্ট ওয়ে কিভাবে আসলে আমাদের কাজ করা উচিত? আমরা দায়িত্ব এড়াতে চাচ্ছি না, ভাই যেভাবে বললেন। ব্র্যান্ডরা এগিয়ে এসছে, তারা লো কস্ট ফান্ডিং এর জন্য, ফাইন্যান্সিং এর জন্য, রেমিডিয়েশন ফাইন্যান্সিং এর জন্য বিভিন্ন মডেল নিয়ে আমরা কাজ করছি। ব্র্যান্ড এককভাবে কাজ করছে বাংলাদেশ সরকারের সাথে, আইএফসির মাধ্যমে কিভাবে টাকাটা এনে স্থানীয় ব্যাংকের মাধ্যমে কিভাবে ফ্যাক্টরি মালিকদেরকে এটা পৌঁছানো যায়, লো কস্ট লোন। আমরা জানি আমাদের দেশের সুদের হার অত্যন্ত চড়া, 15 থেকে 16% কম্পাউন্ড ইন্টারেস্ট। সেটাকে আমরা কিভাবে কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে পারি, সেই প্রচেষ্টা আমাদের আছে। আমরা চেষ্টা করব এটা 9%-এ আনার জন্য। বাকি যে অবশিষ্ট 6% বা 5% যাই থাকবে, এটা অ্যালায়েন্স চেষ্টা করবে তাদের থেকে পরিশোধ করার জন্য ব্র্যান্ডের মাধ্যমে। আর একটা হলো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বায়ার অ্যান্ড সাপ্লায়ারের মধ্যে বাইল্যাটারাল নেগোসিয়েশনের মাধ্যমেও ফান্ডিং এর চেষ্টা চলছে। আমরা আশা করছি এই বছরেই আপনারা এটার একটা সুফল দেখতে পাবেন। আপনি জনাব হোসেন বলছিলেন যে দামের ক্ষেত্রে আসলে খুব একটা দাম বাড়ছে না, যেটা অনেক এন্টারপ্রেনার এটা বলে থাকেন। এই ক্ষেত্রে কি আসলে অ্যাকর্ড বা অ্যালায়েন্সে কিছু করণীয় আছে আসলে? না, আসলে দামটা এটা নেগোশিয়েবল ফ্যাক্টর বিটুইন বায়ার অ্যান্ড সাপ্লায়ার। সেখানে এই উদ্যোগের সাথে ব্যবসার এই বিষয়টা সম্পৃক্ত নয়। এটা একেবারেই ব্যবসায় পুরোপুরি ব্যবসায়ী সিদ্ধান্ত। ধন্যবাদ জনাব হোসেন। তাহলে আপনার কি মনে হয়, তাহলে আপনারা অনেকদিন থেকে বলছেন যে আমাদের সবকিছুই বাড়ছে, দাম বাড়ছে না, প্রাইস বাড়ছে না। সেটা তো আমরা বলে আসছি এবং আপনারাও দেখছেন সারা দুনিয়াতে। যখন আপনি যাচ্ছেন, তখন দুনিয়াতে বিভিন্ন দোকানে যখন আপনার টেস্কো শপে যখন যাচ্ছেন, আপনি দেখতেছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। রাইট। সো দিস ইজ অলসো গোয়িং অন। সো এখন জিনিসটা হলো আপনাদেরকে সবাই মিলে এখানে এগিয়ে আসতে হবে, তা না হলে এই সমস্যার থেকে বাংলাদেশ বেরিয়ে যেতে পারবে এককভাবে, সেটা সম্ভব না। এবং আপনি জানেন যে এখানে $2.5 লক্ষ থেকে $10 লক্ষ। আমাদের উদ্যোক্তাদের পক্ষে কি সম্ভব $2.5 লক্ষ থেকে $2 লক্ষ পর্যন্ত খরচ করে সেটাকে প্রফিটেবল ব্যবসা করা? সেটা নিশ্চয়ই সম্ভব না। আমাদের সুদের হার এত বেশি যে সেখানে ব্যবসা করাইটাই বিপদ। সেখানে উনি বললেন যে এটা অ্যাকর্ড অ্যালায়েন্স আসতেছেন, এটা 9% রাখতে চেষ্টা করেন, বাকিটা ওনারা দিবেন। এই উদ্যোগ যদি হয়, তাহলে আমি আশা করি এটা সম্ভব হবে। কিন্তু আমি পাশাপাশি আরো জিনিস যেটা জানি, সেটা হলো সারা দুনিয়াতে এখন নতুন জিনিস হচ্ছে, সেটা হলো সারফেস ইন্ডাস্ট্রি করার জন্য। আমাদের দেশে কিন্তু সব ভার্টিক্যালি হচ্ছে, কারণ আমাদের ল্যান্ড কম এবং আমার ল্যান্ড পারচেজ প্রাইস ইজ ভেরি হাই, ইউ নো দ্যাট। আমরা ধন্যবাদ জনাব হোসেন। আমরা ফিরে আসবো এই জায়গাটা, আমরা বিরতি থেকে ফিরে এসে কথা বলবো আবার। আমাদের সময় হলে একটি বিরতি, আবার ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।